নমস্কার। গল্পের ঝুলিতে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের জন্য গল্পের ঝুলিতে রয়েছে সৌরীন্দ্র মোহন মুখোপাধ্যায়ের লেখা পাশের বাড়ি। গল্পটি ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট করে জানানোর অনুরোধ রইল। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প। 7 বৎসর পরে মেষের ঘরে মিস্ত্রি লাগিয়াছিল। বাজার করিয়া ফরমাস খাটিয়া মেষের কর্তার মন একটু পাইয়াছিলাম, তাই সুপারিশ আর মিনতি জোরে দক্ষিণ দিকের সিঙ্গেল সিটওয়ালা ছোট ঘরটায় বদলি হইয়া আসিলাম। 1 টাকা ভাড়া বেশি দিতে হইল। তা হোক, তবু এ ঘরে একটু হাওয়া আছে, গরমে পচিয়া মরিতে হইবে না। তাছাড়া একটু আকাশের মুখও দেখা যাইবে। যে ঘরে ছিলাম সে ঘরে জানলা একটা মাত্র ছিল, তার নিচেই অন্ধকার সরু গলি, ছাপমারা শেওয়ার ডিচ। হাওয়ার নাম তো ছিলই না। মাঝে মাঝে গুমশুনি ঝাঁঝের সঙ্গে এমন একটা ভ্যাপসানি গন্ধ উঠিত যে নিঃশ্বাস বন্ধ হইবার উপক্রম করিত। বাজার করিয়া আসিয়া নূতন ঘরে বিছানাপত্র পাতিয়া বসিয়াছিলাম। সেদিন রবিবার, কোনো তাড়া ছিল না। কাগজপত্র বাহির করিয়া বাড়িতে চিঠি লিখিতেছিলাম। স্ত্রীর অসুখ, ছোট ছেলেটাও মাসখানেক ভুগিতেছে, তাহার জন্য 1 টিন বার্লি আর কিছু বিস্কুট কিনিয়া পাঠাইতে হইবে। একবার বাড়ি যাইতে পারিলে ভালো হইত, কিন্তু পয়সায় কুলায় না। সেবারে বাড়ি গিয়া 2 দিন থাকিয়া আসিয়াছি। বাড়ি যাওয়ার মানে যাতায়াতে প্রায় 3 টাকার উপর ট্রেন ভাড়া লাগে, তাই মনে করিলেই যাওয়া চলে না। পূর্বে মাসে একবার করিয়া যাওয়া ঘটিত। এখন 4টি ছেলে মেয়ে ডাগর হইয়া উঠিয়াছে, সংসারে খরচ বাড়িয়াছে। ঘন ঘন গেলে অনর্থক কতগুলো পয়সা খরচ হয়, তাই তেমন যাওয়া চলে না। স্ত্রী অনুযোগ করিয়াছিল, একবার গিয়া বাড়ির হাল দেখিয়া আসিলে হয়। তাই বুঝাইয়া আশ্বাস দিয়া এক লম্বা চিঠি ফাঁদিয়া বসিয়াছিলাম। কেরানি জীবনের দুঃখ যে কি, বিশেষ মার্চেন্ট অফিসের সামান্য কেরানির জীবন, তাহাই বুঝাইতেছিলাম। হঠাৎ নিচে পাশের বাড়ি হইতে কতগুলা কণ্ঠস্বর ভাসিয়া আসিল। বালিকা কণ্ঠে একটা ধ্বনি উঠিল, এই দেখো সে মা, তোমার আদরের বউ কলতলায় পড়ে দাদা সেই ভালো চায়ের বাটিটা ভেঙে ফেলেছেন। অমনি সঙ্গে সঙ্গে কর্কশ কণ্ঠে তীব্র ভৎসনা জাগিল। এমন বেয়াক্কেলে বাপের মেয়েও তো দেখিনি কোনো কালে। বাবা, হাড় জ্বালিয়ে খেলে, ধিঙ্গি মাগি। কলতলায় পড়ল কি বলে বল দেখি? এ খালি হিংসে বই তো না। চায়ের বাসন নিত্যি ধোয়া মাজা, ভাঙ একটা, তাহলে আর ধুতে বলবে না? তা হচ্ছে না বাবা, এই বাটি ভাঙার খেসারত তুলবো এ বেলার খাবার থেকে। মনে করেছ পার পেয়ে যাবে ভেলকি দেখিয়ে? আমার কাছে সে ফাঁকি চলবে না। আসুক নন্দ আজ বাড়ি, তার আদরের বউয়ের কীর্তি স্বচক্ষে দেখুক একবার। মা বড় মন্দ, মিছে মিছে বউয়ের পেছনে লাগে না। আমি যাই বাপের বেটি, তাই এই বউ নিয়ে ঘর করছি, নইলে অসৈরণ কেশ হয়। চিঠি লেখা বন্ধ হইল। খোলা জানালার মধ্য দিয়া পাশের বাড়ির দিকে উঁকি মারিলাম। তক্তপোষে বসিয়া কিছু দেখা গেল না। উঠিব কিনা ভাবিতেছি, এমন সময় সেই কর্কশ কণ্ঠে আবার ঝঙ্কার উঠিল, ঢং করে আর কতক্ষণ পড়ে থাকবে গো? ও মা, এ কি আবার? মুচ্ছ গেলেন নাকি রাজনন্দিনী? তারপরেই একটি মিষ্ট কণ্ঠে করুণ সুর জাগিল, আহা, ঠোঁট কেটে রক্তে রক্ত হয়ে গেছে মা, তা দেখেছ? এসর কোনো কিশোরীর, সংসারের ব্যথায় বেদনায় ক্লিষ্ট ব্যথিত সুর, বড় মিঠা লাগিল। অমনি আবার সেই ঝঙ্কার, দেখো ডাক্তার বদ্যি চাই নাকি, না হলে ওঠা হবে না। বাঁদি বান্দা এসে পাংখা ঢুলোবে, তবে রাজনন্দিনীর মুচ্ছ ভাঙবে। আহ, আর পারিও না বাবা, তিতি বিরক্ত ধরে গেছে আমার। ওঠো না গো রাজার কন্যে। সেই কিশোরীর সুর তখন কর্কশ ঝঙ্কারের ওপর মিহি তুলি বুলাইয়া দিল।
ওঠো তো বউ, দেখি। আহা, এসো ভাই, আমি ধুইয়ে দিই। দেখো দেখি মা, কীরকম কেটে গেছে, যে তোমার কলতলায় পেছল। মার কণ্ঠে আবার কাঁসর বাজিল। দেখতে হয় তুই দেখ গে, অত আদর আমার দ্বারা পোষাবে না। ভালো আপদ, দামি বাটিটা ভেঙে চুরমার করে ফেললে। নন্দর আমার কত স্বাদের বাটি, কিচ্ছু রাখেনি, ভাঙবারও তারিফ আছে। কিশোরী বলিল, মানুষটা কেটে রক্তারক্তি হলো, তাতে একটা আহা নেই তুমি এক বাটির শোকে পাগল হলে মা? ও কি ইচ্ছে করে ভেঙেছে? ও সব থাক ভাই বউ, তোমায় মাজতে হবে না, আমি সব মেজে ধুয়ে দিচ্ছি। অমনি খুব চাপা গলায় মৃদু আর্তনাদের মতো একটি ক্ষীণ স্বর ফুটিল। না ভাই ঠাকুরজি, আমি মাজছি। না না না, ভারী রাগ করব আমি। তুমি সরে দাঁড়াও, আমায় মাজতে না দিলে আমি ভারী রাগ করব কিন্তু। এই বিচিত্র স্বরের দেওয়ালিতে কয়েকটি মূর্তিও আমার চোখের সামনে নিমেষে জাগিয়া উঠিল। কাঙস্যকণ্ঠী এক স্থূলদেহী গৃহিণী, পাশে তার এক আহ্লাদী মেয়ে, প্রকাণ্ড উঁচু ঢিপি কপালের উপর চুলগুলা টানিয়া বাঁধা। ওদিকে কলতলায় ময়লা ছেঁড়া শাড়ি পরা কুণ্ঠিতা ভীতা বউ, আর তাহার হাত ধরিয়া দেবীর মতো সান্ত্বনাময়ী কিশোরী মূর্তি। কথাগুলার ফাঁকে ফাঁকে এমন একটি করুণ নাট্য জাগিয়া উঠিল যে আমার মন নিতান্ত ব্যথাহত হইয়া এই বিচিত্র স্বরের মালিকদের দেখিবার জন্য অধৈর্যে ভরিয়া উঠিল। তক্তপোষ ছাড়িয়া জানালার ধারে আসিয়া দাঁড়াইলাম। পাশের বাড়ির উঠানের একটুখানি দেখা যাইতেছিল। কয়েকটা শাড়ির প্রান্ত মাত্র চোখে পড়িল, আর কিছুই না। তারপর আরও কয়টা ঝঙ্কার আর মিনতি সুর তুলিয়া স্বরগুলা স্তব্ধ হইল। চিঠি সারিয়া স্নান করিতে গেলাম। মনটা কিন্তু ওই পাশের বাড়ির উঠানের আশেপাশে ঘুরিয়া বেড়াইতে লাগিল। স্নান সারিয়া ঘরে আসিয়া মাথায় চিরুনি ছোঁয়াইয়াছি, আবার সেই কর্কশ কণ্ঠ বাজিল। ওই দেখ গে নন্দ, তোর স্বাদের সে চায়ের বাটি আদুরে বউ ভেঙে একেবারে খান খান করেছে। ছেলে নন্দ তীব্র ঝাঁঝে বলিয়া উঠিল, ভেঙেছে? আহ, রোজ রোজ আর পারিও না বাপু, কি করে ভাঙলে? মার স্বরে কাঁসর বাজিল। ঢং গো ঢং, রাজনন্দিনীর কি ওসব ধোয়া মাজা পোষায়, তাই ভাঙলে? যে আর মাজতে বলবে না, আর কেনই বা মাজতে যাওয়া তা বুঝি না। আমার কি গতরে পোকা ধরেছে না আমি মরেছি? আমি দাসী বাঁধি আছি তো, সব করছি যখন তখন ওটাও না হয় ধুতুম। সেই মিহি সুর তখন বীণার মতো বাজিয়া উঠিল। ও কথা বলো না মা। না দাদা, বউ পড়ে ঠোঁট কেটেছে, বাটিটাও তাই ভেঙে গেছে। তোমাদের কলতলায় যা পেছল বাবু, দৈবাত ভেঙে গেছে। ও কি ইচ্ছে করে ভেঙেছে? কথা দেখো না, বাটি ভাঙতেও একেবারে চোখের অধম হয়ে আছে গো, বেচারি মরে আছে যেন। আর সেই মরার উপর মার খাঁড়া সমানে চলেছে। তুমিও এবার কোমর বাঁধবে নাকি? তারপর 1 মিনিট সব চুপচাপ। সুপুত্র আবার গর্জন ছাড়িল। দেখি সে ভাঙা বাটি, ভেঙেছে দেখো। এর একটার দাম 10 আনা, 3 দিনও হয়নি কিনে এনেছি। মা বলিলেন, সর্বস্ব উড়ে পুড়ে গেল, কি বই এনেছিলুম বাবা, ছি ছি। মা, এ আবার সেই দেবীর কণ্ঠস্বর। দেবীর কণ্ঠের সুরে যেন আগুন ছুটিল। মা বললেন, তুই থামবি না, আর আশকারা দিস নে, শাসনের সময় শাসন করতে দে। দেবীর নাম বীণা, নামটা সার্থক হইয়াছে। ও কণ্ঠের সুর বীণার ঝঙ্কারই বটে। পুত্র গর্জন করিল, একবেলা খাওয়া বন্ধ করো, মারধর তো করতে পারি না ভদ্রলোকের ঘরে। বীণা বলিল, আমারও খাওয়া সেই সঙ্গে তাহলে বন্ধ করো। দুজনের ভাত বাজারে বেচে এসোগে, তোমাদের পেয়ালার দাম উসুল হয়ে যাবে। তারপর পাশের বাড়ির রঙ্গভূমি চুপচাপ। আমি খাইতে গেলাম। গলা দিয়া ভাত যেন আর নামিতে চায় না। কেবলই মনে হইতেছিল, আহা,
পাশের বাড়ির ওই বালিকা দুটি আজ অনশনে কাটাইবে। দৈবাৎ একটা ঘটনা হইয়া গিয়াছে, তাহারই ফলে আজ উহারা উপবাস করিয়া থাকিবে। এমনই মানুষের অন্ধ হিংসা আর স্পর্ধিত অহংকার। আহা, ওই বেচারি বউটি, বাঙালির ঘরের অসহায়া বালিকা, এ কি কঠোর নির্মম নির্যাতনের ধারা রে তোর ওপর! স্নেহ মমতার ধারও কেউ ধারে না। সেদিন অফিসে যাইতেছি, হঠাৎ আবার সেই কাঙস্য কণ্ঠ বাজিয়া উঠিল। ঢং গো ঢং! অসুখ! আনো বদ্যি, আনো হাকিম, তুলকালাম বাঁধাও খরচের। অসুখ তা হবে কি, দাঁতে দড়ি দিয়ে পড়ে থাকুক। বীণা বলিল, ভয় নেই, আমি পয়সা দিয়ে স্বাদ বানাচ্ছি, তোমাদের খরচ করতে হবে না। আনিয়ে নিজে সাবু তৈরি করে দিচ্ছি, তোমরা গতর দুলিয়ে দশভুজা হয়ে অন্যের গ্রাস মুখে তোলোগে। ওকে না খাইয়ে আমি খাবো না। মা বলিল, তোর আদিক্ষেতা দেখে আর বাঁচি নে। অসুখ? সেই বেচারি বধূটির অসুখ হইয়াছে? ওই রাক্ষসের পুরীতে দুরন্ত চেরিগুলার বাক্য যন্ত্রণা আর সহস্র নির্যাতনে না জানি মুখখানি ম্লান করিয়া কিভাবেই সে পড়িয়া আছে। মুখে জল দিতে ভাগ্যে ওই বীণা আছে, নহিলে কি দশাই হইত। ইচ্ছা হইতেছিল চুপ করিয়া দাঁড়াইয়া শুনি, চিকিৎসার কোনো ব্যবস্থা হয় কিনা। যদি না হয় তবে নিজেই গাঁট হইতে পয়সা দিয়া কোনো ডাক্তারকে উহাদের বাড়ি পাঠাইয়া দিই, দেখিয়া ব্যবস্থা করিয়া যাক। কিন্তু দাঁড়াইবার উপায় নাই। ঘড়িতে ওইদিকে 9টা বাজিয়া গিয়াছে। অফিসে লেট হইলে মাহিনা কাটা যাইবে। কেরানির আবার পরের দুঃখে দুঃখ করা সাজে কখনো? মনের মধ্যে পাহাড়ের বোঝা বহিয়া আহারে গিয়া বসিলাম। তাড়াতাড়ি নাকে মুখে ভাত গুঁজিয়া কোটটা গায়ে চড়াইয়া বাহির হইয়া পড়িলাম। 10টা বাজিতে তখন আর 10 মিনিট বাকি। বেলা হইয়া গিয়াছে। যাইবার সময় পাশের বাড়ির দিকে একবার তাকাইয়া দেখিলাম। বাড়িটা দারুণ স্তব্ধতা লইয়া দাঁড়াইয়া আছে। আমার মনে হইল নানা নির্যাতনে কাতর ব্যথিত বাড়িখানা কি যেন এক অজানা ভয়ে শিহরিয়া স্তম্ভিত চিত্তে দাঁড়াইয়া আছে। সেদিন ফিরিতে একটু রাত্রি হইল। ভোরে বড়বাবুর মেয়ের পাকা দেখা, তাহার সঙ্গে নিউ মার্কেটে গিয়া কতকগুলা ফল ফুলুরি কিনিয়া দিতে হইল। যখন ফিরিলাম তখন চারিধার নিশীথের নিদ্রা দিয়া ঘেরা। পাশের বাড়িরও সেই অবস্থা। পরদিন ভোরে উঠিয়াই বড়বাবুর বাড়ি ছুটিতে হইল। সেইখানেই আহার সারিয়া অফিসে রওনা হইলাম। পাশের বাড়ির বউটি কেমন আছে জানিবার জন্য সারাদিন প্রাণটা অস্থির হইয়া রহিল। অফিসে কাজকর্মের মধ্যেও ওই পরিচয়হীনা বালিকার রোগকাতর ম্লান ছলছল দৃষ্টিটুকু আমার আশেপাশে বেদনার ঝড় তুলিয়া যেন ঘুরিয়া ফিরিতে লাগিল। তাহার বেদনা ছুঁচের মতো বুকে বিঁধিতেছিল। ফিরিবার পথে 2টি বেদানা ও কিছু আঙুর কিনিয়া লইলাম। ভাবিলাম পাশের বাড়ির কাহাকেও ডাকিয়া বউটির জন্য পাঠাইয়া দিব, তবু বেচারি মুখে দিলে একটু তৃপ্তি হইবে। কিন্তু কি বলিয়া পাঠাই? একরকম পাগলের মতো ছুটিয়া বাসায় ফিরিলাম। গলির পথে তখন গ্যাস জ্বালিয়া দিয়াছে। মেষের কাছে আসিতেই সুরলয় যোগে একটা তীব্র ক্রন্দনের শব্দ কানে আসিল। ও গো মা গো, আমার ঘরের লক্ষ্মী, ঘর ছেড়ে কোথায় গেলে মা? বুকটা ধড়াস করিয়া উঠিল। তবে কি? যা ভাবিয়াছিলাম সর্বনাশ হইয়া গিয়াছে। ঠিক সন্ধ্যার সময় পাড়ার গৃহে গৃহে যখন শঙ্খরোল উঠিয়াছে, তখন সেই বেচারি বালিকা সংসারে শত অত্যাচার, শত নির্যাতনের পাশ কাটিয়া সকল যন্ত্রণার হাত এড়াইয়া বাঁচিয়াছে। মেষের সদরে খানিক্ষণ দাঁড়াইয়া রহিলাম। পাশের বাড়িতে গুঞ্জন ক্রন্দনের ফাঁকে ফাঁকে সেই রাক্ষসী শাশুড়ির তীব্র ক্রন্দন জাগিয়া উঠিতেছিল। ওগো আমার ঘরের লক্ষ্মী, ঘর আঁধার করে কোথায় গেলে মা? ও বাবা নন্দ রে! রাগে আমার আপাদমস্তক জ্বলিয়া উঠিল।
মনে হইল এখনই ঝড়ের মতো ওই বাড়ির মধ্যে ঢুকিয়া ওই রাক্ষসীর কণ্ঠ সবলে চাপিয়া ধরি, প্রচণ্ড প্রহারে তার ওই নির্লজ্জ শোকাভিনয় একেবারে জন্মের মতো বন্ধ করিয়া দিই। বেদানা আঙুরগুলা দ্বারের সামনে রাখিয়া দিলাম। মরণ পথযাত্রিণী বালিকার উদ্দেশ্যে বলিলাম, দেবী, তোমার দুঃখে গলিয়া তোমারই উদ্দেশ্যে এগুলি নিবেদন করিলাম। বড় জ্বালায় জ্বলিয়া তুমি চলিয়া গিয়াছ। প্রার্থনা করি মরিয়া সুখী হও, শান্তি পাও, তৃপ্তি পাও। উপরে আসিয়া জামাটা খুলিয়া দড়ির আলনায় ঝুলাইয়া দিয়া শুইয়া পড়িলাম। বিনার কথা মনে হইতেছিল। বেচারি শোকে দুঃখে অভিভূত হইয়া ঘরের কোণে কোথায় উপুর হইয়া পড়িয়া কাঁদিতেছে। শোকের এই বিরাট অভিনয়ের মাঝখানে কে আর তাহাকে দেখিতেছে? ইচ্ছা হইতেছিল তাহার শ্রান্ত বেদনাহত শির এই কোলে তুলিয়া লইয়া বলি, কেন কাঁদছ বোন? সে যে মরিয়া সব জ্বালা জুড়াইয়াছে। এ তো তার মৃত্যু নয়, এ যে মুক্তি, মুক্তি। কিন্তু তা বলা চলে না, বলিবার অধিকার নাই। আমার দুই চোখে অশ্রু সাগর একেবারে উথলিয়া উঠিল। কতক্ষণ পড়িয়াছিলাম জানি না। হঠাৎ ও বাড়ির সেই রাক্ষসীর কণ্ঠে আবার তীব্র ক্রন্দন জাগিল। ও গো মা গো, ও আমার ঘরের লক্ষ্মী, মায়া কাটিয়ে কোথায় চললে মা? কি দুঃখে আমাদের ছেড়ে গেলে মা? ও গো আমার ঘরের লক্ষ্মী, আজ কোথায় চলল গো? ধর্মরিয়া উঠিয়া নিচে আসিলাম। দাঁড়ে দাঁড়াইয়া দেখিলাম ফুলের ভারে সজ্জিত দড়ির খাটে বাসি ফুলের মতোই শুষ্ক ম্লান মূর্তি। আলতারাঙা পা দুখানি বাহির হইয়া আছে। সিঁথির সিঁদুর রক্তরাগে সৌভাগ্যের কি দীপ্ত মহিমাই না ফুটাইয়া তুলিয়াছে। একটা নিঃশ্বাস ফেলিয়া বলিলাম, যাও মা, দেবীর মহিমায় সাজিয়াই ওপারে যাও। সেখানে গিয়া ও সিঁদুর মুছিয়া ও আলতার রং ধুইয়া বিশ্ববিধাতার কাছে এই শোকের ভণ্ডামির খোলস ছিঁড়িয়া নির্যাতনের নালিশ করো গিয়া। আর মিনতি জানাইও বাঙালির ঘরে যেন বউ করিয়া তোমার মতো কচি কচি মেয়েদের তিনি আর না পাঠান। হরিবোল বলিয়া বাহকেরা খাট লইয়া চলিয়া গেল। নন্দ হাউ হাউ করিয়া কাঁদিতেছিল। তার মাথার ঝাঁকড়া চুলগুলা ঝুলিয়া মুখে পড়িয়াছে। ডাকাতের মতো ভীষণ মূর্তি। এই পাষণ্ডই বালিকাকে খুন করিয়াছে, আর উহার সেই দুর্দান্ত মা খুনই করিয়াছে। ইহাদের বিচার করে এমন আদালত দুনিয়ায় নাই। আমি গিয়া হলফ লইয়া সেখানে তাহা হইলে সাক্ষ্য দিই, বলি হ্যাঁ ইহারা খুনে। হাকিমকে গিয়া বলি উহাদের ফাঁসি কাঠে লটকাইয়া দাও। কিন্তু মিথ্যা, মিথ্যা এ অভিযোগ, মিথ্যা এ কাতরতা। উপরে আসিয়া বিছানায় দেহভার লুটাইয়া দিলাম। হঠাৎ মনে পড়িল ওই বালিকা বধূটির বাপ মায়ের কথা। হয়তো এই একটিমাত্রই সন্তান তাদের। ইহাকে যোগ্য বরে যোগ্য ঘরে দিয়া পরম নিশ্চিন্ত মনে কোথায় যে তাহারা বসিয়া আছে, জানেও না এখানে তাহাদের কি সর্বনাশী হইয়া গেল। আমার দুই চোখে হুহু করিয়া জল ঠেলিয়া আসিল। ঠাকুর আসিয়া বলিল, বাবু, খাবার দেওয়া হয়েছে অনেকক্ষণ। গম্ভীর কণ্ঠে বলিলাম, খাবো না, শরীর খারাপ। ঠাকুর চলিয়া গেল। রাত্রিটা কোথা দিয়ে কতগুলা দুঃস্বপ্নের মাঝে যে কাটিয়া গেল। পরদিন ভোরে মেষের কর্তাকে বলিয়া আবার সেই বায়ুহীন পুরানো ঘরেই ফিরিয়া আসিলাম। দক্ষিণ দিকের ও ঘরে টেকা যায় না। পাশের বাড়ির হাওয়া কেমন যেন বিষাইয়া রহিয়াছে। ও হাওয়া গায়ে না লাগে। শেষ হলো আমাদের আজকের গল্প। গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি তৃষিতা। গল্পটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। খুব তাড়াতাড়ি নতুন একটি গল্প নিয়ে ফিরে আসব। সকলে ভালো থাকুন, শুনতে থাকুন গল্পের ঝুলি।